আমার ধারণা আপনারা মোটামুটি সবাই স্বীকার করবেন যে এই যাবৎকালে আমাদের জীবদ্দশায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যার যার অবস্থান, কখনো আওয়ামী লীগের অবস্থান ভালো হয়েছে, কখনো বিএনপির অবস্থান ভালো হয়েছে, এই দুটি আমরা দেখেছি, কখনো বা জাতীয় পার্টির অবস্থান ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি যে জামাতে ইসলাম নামে যে দলটা আছে সেই দলটার সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে। এতটা ভালো অবস্থানে তারা কখনোই ছিল না। কেউ কেউ হয়তো বলবেন, কেন 2001-এ যখন বিএনপি ক্ষমতায় গেল তখন তো জামাতের 2জন মন্ত্রীও ছিল, তারা ক্ষমতার শেয়ারে ছিল, ক্ষমতার তারা ছিটে ফোটা স্পর্শ পেয়েছে। কিন্তু তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে অথবা যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে প্রধান দল হিসেবে জামাত থাকবে, যে জোটের মাধ্যমে যারা যাবে ক্ষমতায় সেই জোটের প্রধান দল হিসেবে জামাত থাকবে, এমন কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে আমার জীবিতকালে দেখিনি। কিন্তু তেমনই একটা সম্ভাবনা এই সময়ে কেন যেন অনেকে ভাবছেন যে বোধহয় জামাত পেয়েছে। তো জামাত এই সুযোগটা সদ্ব্যবহার কি আদৌ করবে? করলে কিভাবে করবে? জামাত আগে যতবার যেভাবে ছিল, জামাত কিন্তু দাপটের সঙ্গে ছিল। আমি মনে করি জিয়াউর রহমান যখন ক্ষমতায় নিলেন তারপরের থেকেই জামাত ধীরে ধীরে কিন্তু নিজেদের মতো করে দাপটের সঙ্গেই তারা রাজনীতি করতে পেরেছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পেরেছে, কিন্তু কখনোই ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা তৈরি করতে পারেনি। এখন পারল কেন? আমার বিবেচনায় পেরেছে এই কারণে যে তাদের উপর আমি মনে করি গত 15 বছর আওয়ামী লীগের যে সরকারটা ছিল তারা জামাতের উপর অন্যায় করেছে। এই অন্যায়টা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যে কারণে যারা নাকি সবসময় নিপীড়িত থাকে তাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি কাজ করে। সেই সহানুভূতি জামাতের জন্য একটা ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হয়েছে। আরও একটা ঘটনা ঘটেছে, সে ঘটনাটা হলো যে জামাত এই সময়টাতে নিজেদেরকে নানাভাবে, যেহেতু তাদের প্রকাশ্য রাজনীতি করার অতটা সুযোগ সুবিধা ছিল না, তারা নিজেদের মতো করে তাদের দলটাকে গুছিয়ে নিতে পেরেছে। এবং গুছিয়ে নেওয়ার মাধ্যম হিসাবে তারা তাদের যে টেকনিকটা, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নিজেদের লোকগুলোকে তারা স্থাপন করতে পেরেছে, বসাতে পেরেছে। শিবির ছিল অন্য চেহারায় ছিল, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গিয়েছিল, তারপরে তারা রাজনীতির সঙ্গে ছিল এবং তাদের নীতিগত যে আদর্শের ব্যাপারটা সেটাকে তারা চালু রাখতে পেরেছে এবং সব জায়গায়, প্রশাসনের সমস্ত জায়গায় তারা এই কাজগুলো করতে পেরেছে, যার সুফল তারা এখন পাচ্ছে। এখন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তাদের যে প্ল্যান্টেড যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে বসাতে পেরেছে এবং তারা এখন সব জায়গায় এক ধরনের প্রভাব বিস্তার করছে। তার মানে পরিবেশটা কিন্তু তাদের অনুকূলে এখন আছে। এই অবস্থায় জামাতের সবচেয়ে দুর্বলতার দিকটা কোথায়? আমি মূলত আজকে জামাতের রাজনীতি নিয়ে কথা বলবো, এই জন্যে আলোচনা করছি আর কি। জামাতের সবচেয়ে দুর্বলতার দিক কোনটা? আমি মনে করি দুর্বল দিকটা হলো তাদের 71-এর স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা আসলে কী ছিল, সেই বিষয়টা নিয়ে যখন আলোচনা ওঠে তখন জামাত যে চুপ করে থাকে, আমি মনে করি এটা হলো জামাতের সবচেয়ে বড় দুর্বলতা। প্রথম দিকে কয়েকদিন চেষ্টা করা হয়েছিল, যেহেতু আমি আগেই বলেছি এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের যে পতন ঘটলো, এখানেও কিন্তু জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই ভূমিকা ছিল বলেই তারা কিন্তু একটা ন্যারেটিভ, মানুষের মধ্যে একটা চিন্তা, একটা বিকল্প চিন্তা হিসেবে 71-এর বিকল্প হিসেবে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনকে দাঁড় করানোর একটা চেষ্টা তারা কিন্তু করেছিল এবং বেশ জোরে সোরেই করেছিল এবং অনেকে এমনও ভেবেছিলেন বোধহয় তারা সেটাকে বাস্তবায়নও করতে পারবে। কিন্তু যে কোনো কারণে হোক আমার মনে হয়েছে তারা নিজেরাও বুঝতে পেরেছেন যে 71-এর বিকল্প 2024 নয়, এটা তারা বুঝতে পেরেছেন। 9 মাসের বিকল্প 36 দিন নয়, এটাও তারা বুঝতে পেরেছেন। ওটার উপরে এটাকে উঠানো যাবে না, ওটাকে প্রথম আমাদের স্বাধীনতার যুদ্ধ হিসাবে মেনে নিয়েই পরবর্তী কাজগুলো করতে হবে। তো ওটাকে যদি আমি আপনাদের প্রধান অর্জন মনে করি, আমাদের জাতি হিসেবে আমাদের
প্রধান অর্জন মনে করি। তো সেই অর্জনে জামাতের কি ভূমিকা ছিল, সেই অর্জনে জামাত কি ভূমিকা রেখেছিল, সেই প্রশ্নটা কিন্তু মানুষের মনে আসবে। এই জায়গায় প্রথম জামাত যে স্ফুলিঙ্গটা জ্বালালো, আমি মনে করি যে আলোচনাটা কিন্তু বিতর্কটা কিন্তু জামাতই উস্কে দিয়েছে। কোথায় উস্কে দিয়েছিল? জামাতের আমির উনি একটা সবাই বলেছিলেন এদেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক হলো জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। ওটা বলেই উনি মানে আলোচনাটা উস্কে দিয়েছেন। এবং তখন দেখলাম বিএনপির বিশেষ করে একজন নেতার কথা আমার বলতে হয়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, উনি কিন্তু এই প্রসঙ্গটা তুলেছেন। উনি বেশ দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রশ্ন করেছেন জামাতকে নিয়ে। এবং উনি সর্বশেষ আরেকটা কথাও বলেছেন, সেটা হলো যে জামাতের আসলে উচিত ছিল এই সময়ে এসে তাদের ৭১-এর ভূমিকাকে জাস্টিফাই করা, যে বলা যে ৭১ আমরা যেটা করেছি সে কাজটা আমরা ভুল করেছি। কিন্তু তার না করে জামাত যেটা করছে, তারা ৭১-এর ভূমিকাটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে ৭১-এ আমরা যা করেছি ঠিক করেছি। এই যে ব্যাপারটা, এই বিষয়টা আমি মনে করি আগামী দিনে জামাতের রাজনীতির জন্য একটা বড় ভূমিকা হয়ে দাঁড়াবে। আজকে দেখলাম যে মানবজমিন পত্রিকা একটা রিপোর্ট করেছে। রিপোর্টটার শিরোনাম এ ধরনের, ৭১ প্রশ্নে জামায়াতের নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত। এটা আসলে অনেক দিন ধরেই চলছিল যে ৭১-এর ভূমিকাটা নিয়ে জামাত কিছু একটা বলবে, আত্মসমালোচনা করবে অথবা জনগণের কাছে ক্ষমা চাইবে। এটা অনেক আগের থেকে কিন্তু এরকম একটা প্রক্রিয়া চলছিল। ওই জামাতের একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাজ্জাক আলী, উনি তো সরাসরি এটা বলতেন যে আমাদের উচিত এই ৭১-এর ভূমিকাটাকে আমাদের ভুলটা স্বীকার করে নেওয়া। কিন্তু ওই সময় জামাতের যারা নাকি শীর্ষস্থানীয় নেতা ছিলেন, ওনারা সেটা কখনোই করতে চাননি। ওনারা গর্তমি করেছেন, কারণও আছে, কারণ ওনারা ওই ভূমিকা তো ছিলেন, খারাপ ভূমিকা ওনারাই ছিল, ওই ব্যক্তি হিসেবে ওনারাই ছিলেন। কিন্তু জামাত এখন যারা করেন, এমনকি জামাতের বর্তমান যিনি আমির, ওনারাও তো ৭১-এর বয়স, উনি নাবালক ছিলেন, উনি নিজেও বলেছেন যখন আমি শিশু ছিলাম। তারা মানে এখনকার যারা আছেন তারা কেউ কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না, পক্ষে বিপক্ষে কোনো দিকেই ছিলেন না। তাহলে ওই সময় তার দল একটা ভুল করেছে, এটা স্বীকার করতে দ্বিধা কোথায়? সমস্যাটা হলো কি, আমাদের দেশটা এমন, এখানে কেউ নিজের অপরাধ, নিজের ভুল স্বীকার করতে চায় না। যেমন ধরুন গত বেশ কয়েকদিন ধরে যে আলোচনাটা খুব উঠছে, সেটা হলো যে এই যে গত ১৫ বছর আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, আওয়ামী লীগ কি একবারের জন্য বলেছে যে তারা কাজটা ভুল করেছে? এমনকি জুলাই বিপ্লবের সময়, জুলাইয়ের ৫ তারিখের পর থেকে, জুলাইয়ের ১ তারিখের পর থেকে যে ৩৬ দিন ধরে আন্দোলনটা হয়েছে, এই সময়ে তাদের ভূমিকাটা যে খারাপ ছিল তারা কি একবারও স্বীকার করেছে? এমনকি তারা যে ১৫ বছর লুটপাট করেছে, তারা যে এদেশ থেকে ধন সম্পদ বিদেশে রপ্তানি করে চুরি করে নিয়ে যেতে এস আলম সহ বিভিন্ন ব্যক্তিকে সহায়তা করেছে, এটা যে একটা অন্যায় ছিল দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, এটাকে আওয়ামী লীগ একবারও স্বীকার করেছে? কোনো পর্যায়ের লোককে স্বীকার করতে দেখেছেন? দেখেননি। এই জায়গাটাতে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভুল করে। ভাই আপনারা তো ভুল করেছেন, আপনারা তো অন্যায় করেছেন, তো স্বীকার করতে দ্বিধা কেন? এই কারণে করে না যে এই দলগুলো নিজেদের নেতৃত্বকে টিকিয়ে রাখতে চায়। তারা মনে করে স্বীকার করলে পরে আওয়ামী লীগের হয়তো লস হবে না, কিন্তু ওই নেতৃত্বের লস হবে। হয়তো শেখ হাসিনা আবার আসতে পারবে না, হয়তো আওয়ামী লীগ আসবে শেখ হাসিনাকে বাদ দিয়ে। তারা এটা চায় না, কারণ শেখ হাসিনার যারা অনুগত, যারা এই সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, যারা বিপুল অর্থ সম্পদ কামিয়েছেন, তারা শেখ হাসিনাকেই বারবার চান। অনেককে বলতে শুনেছি, আমরা অনেক ব্যবসায়ীদের বলতে শুনেছি যে শেখ হাসিনা প্রথমত শেখ হাসিনা, দ্বিতীয়ত শেখ হাসিনা, কেউ বলেছে সারা জীবন শেখ হাসিনা, মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা, মৃত্যুর পরেও শেখ হাসিনা। তারা অবশ্যই ইদানিং ডিগবাজি মারছেন, এটাও আমরা দেখছি। আমাদের দেশ তো, এখানে অনেক নাটকই দেখতে হয়। তো যা হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অপরাধটা আপনি স্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যার প্রতি অপরাধ করেছেন, মানে জনগণের প্রতি অপরাধ করেছেন, জনগণ আপনাকে ক্ষমা করবে কেন? করবে না তো। আর স্বীকার করলে আপনার লসটা কোথায়? সারা দুনিয়ায় কিন্তু এরকম নিজেদের অপরাধ স্বীকার করার একটা ব্যবস্থা আছে, একটা রীতি আছে, আমাদের এখানে নেই। কিন্তু যেমন বিএনপিও কিন্তু একই জিনিস, আমি বিএনপি প্রসঙ্গটা বলে নিই। বিএনপিও কিন্তু ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৬ পর্যন্ত ওনারা যা করেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করার জন্য ওনারা যে সমস্ত মতলব করেছিলেন, যে সমস্ত মানে মতলবী পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোর ব্যাপারে ওনাদের উচিত ছিল কিন্তু যে দুঃখ প্রকাশ করা, স্বীকার করা যে আমরা ওগুলি ভুল করেছি। সেটাও বিএনপিকে আমি করতে দেখি না, কিন্তু এটা করা উচিত। এটা করলে জনগণ খুশি হয়। বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষমা করে দিতে চায়, কিন্তু আপনি যদি ক্ষমাই না চান,
তাহলে কীভাবে ক্ষমা করবে তারা? আমি মনে করি এই জায়গায় জামাতের একটা সুবর্ণ সুযোগ। জামাত কিন্তু পারে, জামাত কিন্তু বলতে পারে যে আমরা যে ভুলটা করেছি, ৭১ আমাদের দল ভুল করেছে, আমরা সেটাকে ভুল হিসেবে মেনে নিচ্ছি, এবং যদি আমাদের যারা কারো অন্যায় হয়ে থাকে, কারো যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের কারণে, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এতে জামাতের রাজনীতি আমি মনে করি উন্নত হবে। কিন্তু আমি কাউকে এখনও বলতে দেখছি যে ৭১টাই আসলে খারাপ ছিল, ৭১টা ভারতের একটা ষড়যন্ত্র ছিল, ভারত চেয়েছিল পাকিস্তানকে ভাগ করতে, এই জন্য ভারত সেটা পেরেছে। এই সমস্ত কিন্তু বিতর্কিত বিষয়, কারণ এটা হতে পারে, আমি এটা কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না। ভারতের যে ধরনের কোনো মতলব ছিল না আমি তা বলবো না, কিন্তু যদি ভারতের মতলবটা সঠিকও হয়ে থাকে, তারপরেও আমি বলবো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, ওরা পশ্চিমারা যে আমাদের উপর নানা রকম শোষণ করতো, তার কোনোটাই তো মিথ্যা ছিল না। মিথ্যা হলে তো এই জনগণ মাঠে নামতো না। আপনি বিভ্রান্ত করে একটা জাতির একটা অংশকে বিভ্রান্ত করতে পারবেন, পুরো জাতিকে বিভ্রান্ত করা যায় না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমি মনে করি জামাতের এটা একটা সুবর্ণ সুযোগ। জামাত যদি আমাদের রাজনীতিতে নিজেদেরকে গুরুত্বপূর্ণ রাখতে চায়, তাহলে আমি মনে করি জামাতের উচিত হবে মানে দ্রুততার সঙ্গে স্বীকার করে নেওয়া যে ৭১ আমরা ভুল করেছিলাম। যদি আপনি ৭১ ভুলটা স্বীকার করেন, তাহলে কিন্তু আপনি একমাত্র বর্তমান সময়ে প্রাসঙ্গিক রাজনীতি করতে পারবেন। তাহলে আপনারা ওই প্রশ্নটাও তুলতে পারবেন যে মানবতা বিরোধী অপরাধের নামে আপনাদের উপর যে ইনজাস্টিস করা হয়েছে, কেউ কেউ যে অপরাধী ছিলেন না তা না, ছিলেন, তাদের বিচার ঠিক আছে, কিন্তু অনেককে তো বিচার করা হয়েছে যারা নাকি অপরাধী ছিলেন না, আসলে তাদের অপরাধ ছিল তারা জামাত কেন করে, অতএব তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। এই কাজও তো হয়েছে দেশে, আওয়ামী লীগ সরকারই করেছে। তো এই পুরো বিষয়গুলো আমি মনে করি রিভিউ করা দরকার। আর এই সুযোগ জামাত শেষ পর্যন্ত নেবে নাকি তাদের সেই পুরনো রাজনীতিতেই থাকবে, এটা আগামী ২-১ দিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো।